আপনার অনুমতি নিয়ে আমি একটু শাহাদাত ভাইকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, তারপর আপনার কাছে আসছি। শাহাদাত ভাই, আপনি 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 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আপনাকে আমার আসলে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানো হয়নি, কিন্তু আসলে অভিনন্দন জানানোর সুযোগটা আমি আসলে নিলাম। কিন্তু আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যেটা অন্যদের জন্য খুব বেশি করে সম্ভব হয়নি, সেটা আপনার ক্ষেত্রে সম্ভব হয়েছে। এর আগের মেয়ররা যে স্টেট মিনিস্টারের মর্যাদা পাননি, আপনি তা পেয়েছেন, আপনি শপথ নিয়েছেন, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালাচ্ছেন। কিন্তু আপনি দেখবেন যে একই রকমভাবে নির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন এটা চালাতে পারেন নাই, বরিশালে অনুমতি দেওয়া হয় নাই। এইটার কারণ কি? মানে কি আপনাকে এত বেশি আলাদা করলো? মানে আপনার 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 আলাদা বৈশিষ্ট্যটা কি শাহাদাত ভাই? কেন আপনি হইলেন করা হলো না? না, আসলে এটা আসলে অনেকেই বুঝতে পারছে না যে আমার অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল, ছিল। সো এটা ইনফ্যাক্ট সেটা আমি যখন আমার রেজাল্টটা আমি তাদের কাছ থেকে নিতে গেলাম, যদিও ইভিএম এ ভোটটা হয়েছিল, ইভিএম এর রেজাল্টটা তারা দেয়নি এবং তারা হাতে লিখে রেজাল্ট আমাকে দিয়েছিল। ইনফ্যাক্ট তারা মনে করেছিল যে নির্বাচনে অনেক সময় যখন কেউ হেরে যায় তখন তারা রেজাল্টটা নিতে আসে না, কিন্তু তাদের কাছ থেকে যখন আমরা রেজাল্টটা নিলাম, ইভিএম এর যে প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তারা সেখানে হাতে লিখে দিয়েছিল। আমি সেটা সাথে সাথে বলেছিলাম আমি রেজাল্টটা গ্রহণ করব না এবং আমি প্রত্যাখ্যান করে তার ঠিক 1 মাস আমি তাদের সময় দিয়েছিলাম প্রিন্টেড কপি দেওয়ার জন্য নির্বাচন কমিশন চট্টগ্রাম অফিসকে। এবং তারা যখন কমপ্লিটলি সেটা ব্যর্থ হয়েছিল, আমি মার্চের আপনার 21 তারিখ তাদের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে আমি মামলাটা করেছিলাম। সমস্ত বিধিবদ্ধ এবং আইনসঙ্গত ভাবে আমি সেটা করেছিলাম এবং যার প্রেক্ষিতে আমি লড়াই করেছি 2 বছর 3 বছর। এবং যখন তারা আমাকে রাইটার দিচ্ছিল, আমি বারবার তাদের প্রশ্ন করছি তাদের হার্ড কপি গুলো আমাকে দেওয়ার জন্য, আমাদের আইনজীবীরা যারা ছিল, কিন্তু তারা সেটা কমপ্লিটলি তারা ফেল করেছিল। এবং আলটিমেটলি গিয়ে যখন এই যে অগাস্টের পরবর্তী সময়ে একদম অক্টোবরে এসে আমি রায়টা পেয়েছি এবং রায়টা আসলে তারা দিতে বাধ্য হয়েছে, যেহেতু কমপ্লিটলি তারা আমার যে ডকুমেন্টস গুলো তাদের দেওয়ার কথা সেগুলো দিতে পারেনি। আলটিমেটলি গিয়ে সেটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি তখন আমার স্টেটমেন্টটা ছিল, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেকে লক্ষ্য করেছেন, যখন কোর্ট বিল্ডিং এ সেটা রায়টা হয় আমি বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটি পদক্ষেপ তারা দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমার আসলে আমার অনেক যে বাধা ছিল, এটা অনেকে হয়তো অনেক বাধা ছিল আমারটা যখন আপনার এটা যখন দেওয়া হলো যে শফিউল করিম সাহেবকে, শফিউল আজম সাহেবকে, উনি তখন আপনার এই যে নির্বাচন কমিশন সচিব ছিলেন, তখন উনি আমাকে একটা ওই সময় যাওয়ার পরে কথা বললেন যে ওনার যেহেতু উপদেষ্টা নেই, কাজে আলটিমেটলি আমাকে ল ডিপার্টমেন্টে পাঠালেন। তারপর ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব ছিলেন, সেখানে ইনফ্যাক্ট আমার ব্যাপারটা তখন বলা হলো ঠিক আছে, এটা যেহেতু ল মিনিস্ট্রিতে ফুল প্লেজেড একটা মিনিস্ট্রি আছে, তখন তারা সেখান থেকে একটা পজিটিভলি আমারটাকে অ্যাপ্রোচ করে আবার তারা সেখানে নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠালো, সেখান থেকে গেজেট হলো। গেজেট হওয়ার পর যখন একইভাবে আমারটা নিয়ে সমস্যা হলো, যেটা অনেকে হয়তো জানে, সেটা যখন এলজিআরডিতে গেল, বাট লাকিলি সেখানে ওই সময় উপদেষ্টা হাসান আরিফ সাহেব ছিলেন। হাসান আরিফ সাহেব আমার ব্যাপারটা তখন বললেন যে এটা তো একটা আইন হয়ে গেছে, যেহেতু সারা বাংলাদেশে সবাইকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা দেখছি, এখন মেয়র হিসেবে দেখাটা কঠিন, বাট এটার জন্য যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আমার কোনো আপত্তি আছে কিনা। আমি তখন বললাম না, আমার এটা মেয়র হিসেবে দেওয়া হয়েছে, আমাকে মেয়র হিসেবে করতে হবে। তখন এই আইনটাকে তারা চেঞ্জ করলো। চেঞ্জ করার প্রেক্ষিতে আপনারা জানেন সেখানে ওই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে উনি দেখা করলেন, ডক্টর ইউনূস সাহেবের সাথে, ডক্টর হাসান। এখানে আমি বলবো যে হাসান আরিফ সাহেব যেভাবে আন্তরিকতার সাথে আমার ব্যাপারটা দেখেছিল এবং আসিফ নজরুল সাহেব সে আন্তরিকতার সাথে দেখার কারণটা মূল ছিল কি, আমি আসলে এই যে 16টি বছর আন্দোলন সংগ্রাম তারা সবসময় দেখেছে, জেল কেটেছি, এবং আমারটা যেহেতু নির্বাচনের ট্রাইব্যুনালের মামলা এবং মামলাটা আমি একদম সঠিকভাবে মামলাটা হয়েছে এবং আমার এই যে রাইটাও সুন্দর মতো একটা অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই যে মূলত আপনি যেগুলি আজকে বলেছেন সেগুলি আগেও আসলে আপনি পরিষ্কার করেছেন, সাংবাদিকদের সামনে বলেছেন, টকশোতে বলেছেন, আপনার ইন্টারভিউতে আপনি বলেছেন, এগুলি লেখাও হয়েছে। তবুও আপনি আজকে সুন্দর করে এটা ব্যাখ্যা করলেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইখানে পার্থক্য হচ্ছে স্থানীয় সরকার সচিব সে সময় হাসান আরিফ সাহেব ছিলেন, সেই হাসান আরিফ স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সাহেব ছিলেন, তিনি না থেকে যেহেতু এখন আসিফ
মোহাম্মদ সজীব ভুঁইয়া আসছেন, তিনি আসলে চাচ্ছেন না যে বিএনপির একজন এটাতে হোক, সেইটা একটা বাধা, এবং তার সেই আন্তরিকতাও নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে, যেহেতু আপনি নির্বাচন করেছিলেন দলের একরকম, অমতে কেউ কেউ বলছেন যে বিএনপি যেহেতু সেই সময় আপনাকে বলেছিল যে দলে থাকার দরকার না, আপনি বিএনপি থেকে বের হয়ে অ্যাকশন করেছিলেন, সেইটাও একটা কারণ হতে পারে। ব্যাপারটা কি এরকম? না না, এটা না, আমাকে কিন্তু শুনেন, আমি যখন শপথ নেওয়ার আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি দেখা করেছি, জি আমাদের নেত্রী খালেদা জিয়ার বাসায় গিয়ে আমি দেখা করেছি। জি ওনাদেরকে স্পষ্ট বলেছি আমি শপথ নিব কিনা। ওনারা স্পষ্ট বলেছেন যে বিএনপির ক্যান্ডিডেট যেহেতু আপনি ছিলেন, অবশ্যই আপনি শপথ নেবেন, এবং যদি মেয়র হিসেবে, তাহলে মেয়র হিসেবে আপনি কাজ করে যাবেন। এটা কিন্তু তাদের থেকে পারমিশন নিয়ে আমি কিন্তু শপথটা গ্রহণ করেছি, এবং শপথ নেওয়ার ক্ষেত্রে তাহলে কি ডক্টর শাহাদাত আপনার কাছে মনে হয় যে এইখানে বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা আছেন ডক্টর শাহাদাত, আপনার কাছে যদি জানতে চাই যে উনি কি ইচ্ছা করে এটা আটকে রেখেছেন, মানে এটা কি যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা কি আপনার এরকম মনে হয়? না, এখানে এখানে আপনি একটা সেটা আছে, আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার যখন আমি এই রায়টা পেয়েছিলাম, তখন দেখুন এখনো কিন্তু প্রায় আরো আমার 9 মাস রয়ে গেছে, এবং সেখানে তখন মাত্র 3 বছর 5 থেকে 6 মাস তখন অতিক্রান্ত হয়েছে, আরো 1.5 বছর ছিল। তখন ওই কথাটা সেখানে এসেছিল যে আর কত বছর আছে, যদিও সেখানে স্পষ্ট লেখা আছে আমি আরো 5 বছর, যেদিন থেকে গ্যাজেট হয়েছে সেদিন থেকে 5 বছর আমি সময় পাবো, কিন্তু আলটিমেটলি গিয়ে আমার কিন্তু 1.5 ইয়ার্স, যেদিন রায়টা হয়েছে সেদিন 1.5 ইয়ার্স আমার আছে, এখনো যদি আমার 9 মাস রয়ে গেছে, সেটা একটা কারণ আছে বলে আমার মনে হয় আর কি। তারা ওইটাকে তখন বাধা হিসাবে নেয়নি, যে চিন্তা করছিল যে ওনার আরো সময় রয়ে গেছে, কাজে এখন আমরা যদি তাকে করে দিই তাহলে আলটিমেট। আর ওই সময় আপনারা জানেন যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল কাজ করতে পারছিল না চট্টগ্রামের, আর মেইনলি যেটা আপনার চিফ অ্যাডভাইজার চট্টগ্রামকে নিয়ে একটা চ্যালেঞ্জ উনি ফেস করছিল, চট্টগ্রামের জলাবদ্ধতাকে উনি ফোকাস করছিলেন বারবার, যে ওয়াটার লগিং প্রবলেম, এটা হয়তো উনি মনে করেছিলেন যে আমার ব্যাপারে তো ইনফ্যাক্ট সবাই জানে, সবাই যে আমি হয়তো বা কিছুটা হলে জলাবদ্ধতার প্রকল্প, এই যে প্রবলেম যেটা ওয়াটার লগিং, সেটা আমি সলভ করতে পারবো। তো সব মিলিয়ে ধরেন আমার ব্যাপারে সবকিছু ক্লিক করেছে আর কি, এটা মহান রব্বুল আলামিনের আমাদের সবার দোয়া। সাদ ভাই আপনাকে সব মিলিয়ে জি, মানে এটা আমি একটু সাকিবের কাছে এই ব্যাপারে একটু ছোট করে জানতে চাই, কারণ সাকিবের কাছে আমার একটা অন্য প্রশ্ন রয়েছে। সাকিব, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আইন লোক দেখে দেখে আলাদা হয়, নাকি আসলে আপনি মানে সাবজেক্ট ম্যাটারে কোনো আলাদা কোনো কিছু পেলেন? টেনিওর কোনো প্রশ্ন হতে পারে না, একদিনের জন্য হলেও তো আসলে যিনি যদি আদালত মনে করে তাকে মেয়র হতে হবে, তাকে তো মেয়র করতেই হবে। আপনার কাছে কি মনে হয় যে শাহাদাত ভাই বলে একরকম, ইশাক ভাই বলে আরেক রকম, ব্যাপারটা কি এরকম? ধন্যবাদ শাহাদাত ভাই সহ আপনাকে সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সেটাই, এই বিষয়টা আসলে একটা দৃষ্টান্ত যখন স্থাপিত হয়েছে, বিশেষত চট্টগ্রামে আদালতের মাধ্যমে, যখন এই ডক্টর শাহাদাত মেয়র হিসেবে তিনি নির্বাচিত ঘোষণা করা হলো, তো সেটা একটা অলরেডি দৃষ্টান্ত হয়ে গেছে। এখন তার ধারাবাহিকতায় যারা যারা আগে মামলা করেছিলেন তাদের মামলাগুলো কোর্টে উঠছে এবং সেখান থেকে রায় এসছে। তো মানুষ স্বাভাবিক একটা ধারণা ছিল যে এটা হয়তো একই প্রক্রিয়া এগোবে, এবং এটা টেনিয়রও শেষ, হয়তো শপথ নেওয়ার পরেই তাকে হয়তো তার খুব বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। কিন্তু এটা একটা প্রক্রিয়া, কিংবা বলতে পারেন যে একটা সিম্বলিক্যালি একটা জিনিস ঘটলো। এখন দুই ধরনের বক্তব্য আছে, সেটা একটা তো বিএনপির দিক থেকে বক্তব্য আমরা শুনেছি যে এখানে আসলে যে আগের নির্বাচনগুলো যে অবৈধ ছিল অথবা ভোট কারচুপি হয়েছে, সেটার একটা আইনগত ভাবে একটা সেটা প্রমাণিত হলো এই সমস্ত রায়ের মধ্য দিয়ে। অন্যদিক থেকে আবার এই যুক্তিও নানান পক্ষ থেকে এসছে, এমনকি সরকারের উপদেষ্টার দিক থেকে কিংবা কোন রাজনৈতিক দলের দিক থেকে, যে আগেকার নির্বাচনগুলো যে কারচুপি কিংবা নানা মানে অনিয়মের অভিযোগে অভিযুক্ত, সেগুলোর বৈধতা পেয়ে যাচ্ছে এই ধরনের রায়ের মধ্যে দিয়ে। এই বিতর্ক চলছে, ফলে একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল। আমরা আসলে যে জায়গা থেকে বারবার মানে আমাদের শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে এক লাইনে বলে ফেলি, যে আমরা বলছিলাম যে আসলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা পরস্পর বিরোধী ব্যাপার নয়, এবং তিনটা একসাথেই চলতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই তিনটারই রোড ম্যাপ ঘোষণা করা দরকার, সুনির্দিষ্ট রোড ম্যাপ।
যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এবং দ্বিতীয় যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত জায়গাটা হওয়া দরকার যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐকমত্যের অধীন হবে। এর পদ্ধতিগত দিকটা হচ্ছে যে আমাদেরকে কনসেনসাসের উপর দাঁড়াতে হবে, যতটুকু ঐকমত্য হবে সেইটা হবে আমাদের জাতীয় সনদ কিংবা যেটা আমরা সবাই মিলে করছি। অন্যদিকে যে সব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণই তাদের অংশগ্রহণ, ভোট ইত্যাদির মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আগামী চেহারাটা কি দাঁড়াবে সেটার ব্যাপারে অবস্থান নেবেন। এই পদ্ধতিগত জায়গাটাই আবার ন্যূনতম ওই জাতীয় ঐকমত্য রক্ষা করে, না হলে তো আসলে যে যার মতো করে অবস্থান নেবে এবং একটা বিরোধ সংঘাতের রূপ নিতে পারে। তো এই দুটো জায়গা আমরা খুব পরিষ্কার করেছিলাম। এখন যা হচ্ছে আপনি বলতে পারেন যে এইটা ঠিক, এই প্রক্রিয়াটা ঠিক মতো না এগোনোর ফলেই রাজনৈতিক বিরোধগুলো খুব বেশি সারফেসে চলে আসছে। জি সাকিব ভাই, আমি যদি একটু সরল বাংলা ভাষায় প্রশ্নটা করতে চাই, এই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যিনি বলছেন যে তিনি সরকার, কিন্তু এটা আবার একটা খুব ইন্টারেস্টিং, সরকারের মধ্যে থেকে এই দুইজন যাই করে সেটাকে আসলে এনসিপি ব্যাক করে, আবার এনসিপি যাই করে এই দুজন ব্যাক করে, এক অদ্ভুত ব্যাপার। কিন্তু আবার তারা বলে যে তারা আবার এনসিপি না, তারা আবার সরকার, তারা আবার মানে কি জানি বলে। এইটা কি আপনার কাছে মনে হয় যে বিএনপি ঢাকা দক্ষিণে বিএনপির লোক মেয়র হইতেছে বইলা এইটা এনসিপির লোক হিসাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আটকাইতে চাইতেছে? এইটা কি মনে হইতেছে? মানে আসলে ব্যাপারটা কি? নাকি এটা উনি যেটা বলতেছেন, একটি তরুণ যিনি এখন উপদেষ্টা পদে আছেন তিনি যে বলতেছেন যে এর মধ্যে কিছু আইনি ব্যাপার আছে, আমি কোনো আইনি ব্যাপার দেখি না কিন্তু আসলে এর মধ্যে। আপনার কাছে যদি আইনি ব্যাপার যদি মানে আছে বলে কেউ মনে করেন, সেটার তো মীমাংসা কোথায় হবে? আদালতে হবে, রাইট? আদালত সেটার একটা মীমাংসা দিয়ে দিয়েছে। এখন সেই আদালতের রায় পছন্দ অপছন্দ যাই হোক, মানে কোথাও না কোথাও কোনো কিছুর তো একটা মীমাংসার জায়গা থাকতে হবে। তো আদালত যেহেতু মীমাংসা দিয়েছে, সেই মীমাংসা অনুযায়ী তো আগেরটা চলেছে, সুতরাং এটাও চলা মানে কি বলে যে বাঞ্ছনীয়, এটাই মনে হয়। আদালতের রায়ের পরে আমার প্রথম অবস্থান, এবং আদালতের রায়ের পরে যে এটা যে রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হয়েছে, জি সেটা হয়। যেমন ধরুন এই দুজন তো আসলে যে জুলাই অভ্যুত্থানে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব। তো সুতরাং এবং তাদের দিক থেকেই একটা বড় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, অন্তত তার উল্লেখযোগ্য অংশকে নিয়ে। কাজেই তাদের যে সংযোগটা আছে এটা যদি প্রকাশ্যে নাও থাকে আনুষ্ঠানিকভাবে খাতায় কলমে, বাস্তবে এটা আসলে আছে, এটাই সবার কাছে প্রতীয়মান হবে। সেখানে আমাদের দিক থেকে আমরা একটা গুড উইশ, মানে একটা ভালো মানে শুভেচ্ছার থেকে আমরা বলেছিলাম আমাদের যে সমস্ত কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি, যারা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে বিবেচনা এটা বলেছিলাম যে রাজনৈতিক দল গঠনের পরে এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে যে এনসিপি গঠিত হচ্ছে, কিন্তু এনসিপির সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরই অন্যতম প্রতিনিধিত্বকারী, যদিও আনুষ্ঠানিকভাবে নেই, তারা সরকারে থাকলে মনে হবে যে এটা সরকার একটা পক্ষের দিকে হেলে পড়ছে। সে কারণে আমরা তাদের বলেছিলাম যে আপনারা পুরো রাজনৈতিক স্রোতে যুক্ত হন, অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিতর্কের ঊর্ধ্বে রাখেন। এটা আমাদের আপনি বলেছেন, আমরা সবাই এটা খেয়ালও করেছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে সাকিব, আপনি খেয়াল করেছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির একজন অনেক বড় নেতা, তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই, অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই, এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই। সুতরাং এদের তিনজনকে পদত্যাগ করতে হবে। মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এবং খুবই মজার ব্যাপার, আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাইকেও পদত্যাগ করতে হবে, কিন্তু সেটা ওনারা বলেন না। মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর শাহাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলেছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে, নাইলে উনি নাকি পদত্যাগ করবেন, একটি পদত্যাগ। এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন, একটু সহজ কথায় আমাদের বলেন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। আপনি একটু শাহাদাত ভাইকে ওইটা একটু জানতে চাইবেন। জি সাকিব ভাই, দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। যেহেতু আমি ওইটার ভেতরে নাই, আমি তো কোনো এক্সাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না।
তবে ঘটনাচক্রে যে সাকিব ভাই, পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি একটু মাঝখানে বলে রাখি, আমাদের দর্শকরাও বলতেছেন, আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর, খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক, আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন, সেজন্য আপনাকে আমরা আজকে ধরে নিয়ে আসছি, সরি আপনার সাথে আমরা যুক্ত হয়েছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য যে এনসিপি আসলে কি করতেছে। সিরিয়াসলি এটা দর্শকরা বলছে। আমি মোটেই এনসিপির শিক্ষক কিংবা ইত্যাদি কিছু নই। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, রাজনৈতিক দল গঠন করছে, অভ্যুত্থানের মতো এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে। তো এইটা তো এর চাইতে আনন্দদায়ক, এর চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে। আমরা সবসময়, এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি। সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না, কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি। আপনি জানেন যে নূরদের ক্ষেত্রেও আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানো দরকার সেটা করেছিলাম। তা আমরা যেটা মনে করি যে সেটা, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি ঘটনাচক্রে, আমি তার সাথে দেখাও হয়েছিল একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট ইজ মানে তার বক্তব্য কিনা, আমি ফেসবুকে দেখছি, এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য, আমি এই বক্তব্যের সমর্থন করি না, এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিকভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে। এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে, ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে, মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা, এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন, ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয়। তো যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। এবং যেহেতু দুটার মধ্যে গুরুতর পার্থক্য আছে। একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোনো দলের প্রতিনিধি, কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন। এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন, এটা আমাদের দিক থেকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান, এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে। তো সেটা আমাদের অবস্থান ছিল। এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে, তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন, কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আর শাহাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমরা ফুট সোলজার হইলেও 90-এর গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম, সামনে সামনে অনেক লোক ছিল, আমরা ওটার মধ্যে ছিলাম, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে। ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো, ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো, অন্য কোনো প্রতিনিধিদের, রিক্সাওয়ালাদের না, শ্রমিকদের না, আর কাউদের না, এদের দেওয়া হইলো, এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে, নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি, যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে। আমরা এই প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, আমি একটু ডক্টর শাহাদাত হোসেনের কাছে যাই। ডক্টর শাহাদাত হোসেন, এই যে পদত্যাগ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব, আপনি কি ভাষা ব্যবহার করতেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে, মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এত বড় দল হন আর যাই হন, এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে, ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে? কালকেও আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে। ইজ ইট ফেয়ার শাহাদাত ভাই? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ধরেন আমরা সবাই মিলে তো আন্দোলনগুলো করেছি। আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করেছে, তাদের আত্মত্যাগের অনেক মানুষ গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে,
বিচার বহির্ভূত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে 24শে জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে, শ্রমিক জনতা, রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে। আলটিমেটলি গিয়ে আপনি দেখুন যে আন্দোলনটা ছাত্ররা এই যে জুলাই অগাস্ট, আমি যদি বলি যে মে জুন জুলাই, আজকে ধরেন 1 বছরও হয়নি, কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে। এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনারা ঢুকে গেছেন, সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায়, আলটিমেটলি গিয়ে দেখুন যে এই 1 বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক, কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে। রিসেন্টলি চট্টগ্রামে একটা প্রোগ্রাম, এই বিভাজন তো সাদত ভাই, এই বিভাজন তো আমি একটু বলি, এই বিভাজন তো আপনারা সৃষ্টি করতেছেন। প্রতিটি থানায়, প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে, ততগুলি স্বার্থের জায়গায় বিএনপি যাইতেছে, ওরা এনসিপিরা দেখতেছে, পাইতেছে না কিছু, সেই জন্য বিএনপি ছাত্রদল তাদের সাথে এটা লাগতেছে। এই বিভাজন তো আপনাদের সৃষ্টি। এনসিপি তো, আমি ওই জায়গায় বলছি না, ধরেন আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রের প্রতি অথবা বৈষম্য বিরোধী ছাত্র থেকে তো এনসিপির আত্মপ্রকাশ হয়েছে। আলটিমেটলি গিয়ে দেখুন তাদের প্রতি তো একটা সমর্থন ছিল গত 1 বছরে, এবং আমরা যখন আন্দোলন সংগ্রামগুলো হচ্ছিল, তারা যখন মুভমেন্ট করছিল, হাজার হাজার ছাত্ররা সেখানে পার্টিসিপেট করছিল। কিন্তু রিসেন্টলি আমি বলতে চাচ্ছি, এই যে আপনি যদি রিসেন্ট এনসিপি আত্মপ্রকাশ করার পরে তারা যে প্রোগ্রামগুলো করেছে সেখানে কেমন তাদের পার্টিসিপেন্টস হয়েছে, সেটাও কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে গত বছরের যে তাদের প্রতি একটা সমর্থন, 1 বছরের মধ্যে সমর্থনগুলো কমে গেল কেন? তাহলে ওইখানে কি নৈতিকতার কোনো অভাব হচ্ছে না? বিএনপি জামাত থাকতো না, এনসিপির সমর্থন কমে গেছে কারণ বিএনপি আর জামাত এনসিপির এগেইনস্টে চলে গেছে, সেজন্য ওইখানে তো আমি আজকে ধরে নিলাম যে তাহলে কি এই যে আন্দোলনটা বিএনপি করেছে? না, আমরা যে এখন বারবার বিএনপি আন্দোলনে ছিল না, আমরা যে বলছি জামাত ছিল না, আমরা একাই করেছি, আমরা এই জায়গায় তো প্রবলেমটা হচ্ছে। আমি একটু সাকিবের কাছে ব্যাপারটা শুনবো, কিন্তু সাদত ভাই আপনার কাছে মনে হয় না যে এই আন্দোলনটা তো রাজনৈতিক আন্দোলনই ছিল না? আসলে আন্দোলনটা তো চাকরির আন্দোলন। আন্দোলনটা যদি রাজনৈতিক আন্দোলন হইতো তাহলে তো এটা অন্য জিনিস হইতো। পরবর্তীতে রাজপথে যখন সবাই আসলো এবং সাইদ মারা গেল, আমাদের ওয়াসিম মারা গেল, এইভাবে যখন মারা যেতে থাকলো, শহীদ হতে থাকলো, আলটিমেটলি তো রাজনীতিটা বৈষম্য নিয়ে রাজনীতি থাকলো না, আন্দোলন ছিল না। এটা তখন সরকার পতনের আন্দোলনের দিকে, তখন আমরা প্রতিবাদ করছি, সবাই প্রতিবাদ করছি, কারণ সেটা শেখ হাসিনার অন্যায়। কিন্তু লক্ষ্য আন্দোলনের লক্ষ্য অন্যায়, এবং তখন আপনি শেষের দিকে তো সেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, সেই শেষ পর্যন্ত সেটা গিয়ে শেখ হাসিনা পতনের আন্দোলনে চলে গেল। এবং যার কারণে আপনি দেখেন যে সর্বস্তরের সবাই, শ্রমিক, ছাত্র, জনতা, রাজনীতিবিদ সবাই রাজপথে নেমে গেল। এবং আপনি দেখুন যে 5 অগাস্টে সেদিন শ্রমিকরাই তো বেশি ছিল। আপনি যদি সেদিন অবস্থা দেখেন, সেদিন শ্রমিকরা যদি বিভিন্ন জায়গা থেকে ঢাকা অভিমুখে যদি রওনা না দিত, তাহলে কিন্তু ওই দিন পতনই এমন হতো না। আমি যে কথাটা বলছিলাম যে কি এমন একটা হয়েছে যে মাত্র 7, 8, 9 মাসের মধ্যে ছাত্ররা তাদের জনপ্রিয়তা হারালো, এটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে যে এই যে মুভমেন্টটা দেখুন, আজকে ইশরাক একটা মুভমেন্ট করেছে, এনসিপিও কিন্তু পাল্টা একটা মুভমেন্ট দিয়েছে, আপনি দেখেছেন। সেই আপনার নির্বাচন কমিশনকে তারা বলেছে সেটা বিতর্কিত, কিন্তু সেই জায়গায় গিয়ে তারা তো সেই পরিমাণ জনসমাগম করতে পারেনি। তাহলে কেন করতে পারেনি সেটাও তো তাদেরকে চিন্তা করতে হবে। আজকে তারা যে একটা রায় তো হয়েছে একটা, তাহলে রায়টা তারা দিতে বাধ্য হয়েছে তো সরকার তো ফার্স্ট অফ অল তারা চিন্তা করেছে যে এই রায়টা তারা দিবে না, তারা ইশরাকের বিরুদ্ধে দেবে। কিন্তু আলটিমেটলি গিয়ে জনগণের প্রেসারে তো এই রায়টা তো তাদের দিতে হয়েছে। কাজে আমি যেই কথাটা বলছি সেই কথাটি হচ্ছে, এতদিন তো তারা মব কালচার করে তাদের ইচ্ছা মতো তাদের যেটা এস্টাবলিশ করতে চেয়েছে, ইভেন বিয়ে বাড়িতে থেকেও তো আওয়ামী লীগের সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে। আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন? তাহলে জনগণ তাদের কাছে, আমি এটা সরল প্রশ্ন করি, এই মবদের কারা বড় মব? মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব? এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন? বিএনপি চাইলে, এনসিপি অভিযোগ করছে বিএনপি মব করে আজকে হাইকোর্টের রায় পাল্টাই দিচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন সত্তর, এই যে এর নাম কি, পাটোয়ারিরা যখন একজন 70, 75, 78 বছরের একজন
সম্মানিত উপদেষ্টা যাদেরকে আমরা স্যার বলি, তাদেরকে যখন ভাই বলে অথবা তাদের অমুক ভাই তমুক ভাই বলে, সেটা পারসেপশন আমি নিজে তো বুঝতে পারি। না ভাই বলা ঠিক আছে, ধরেন আমার অসুবিধা নাই, কিন্তু ওই যে রায় দিয়ে দিতেছে ওয়াহিদ ভাই এডুকেশন সেক্টর শেষ করে দিচ্ছে, কি সালাউদ্দিন ভাই কি করতেছে ফিনান্সিয়াল সেক্টর শেষ করে দিচ্ছে। এখন আপনি ধরেন তাদের প্রোফাইলে যদি আপনি যান, এদের যে অবদান এবং বাংলাদেশের তারা যে কত সম্পদ, জি এই জিনিসটা যদি এখন আমরা বুঝতে না পারি, এই কথা বললে তাদেরকে যদি আমরা যদি তাদেরকে এই কথা বললে এটার জবাব এনসিপির কাছে আছে, আপনারা তো আর শেখ হাসিনারা সরাইতে পারেন না, আমরা সরাইছি। হ্যাঁ, এবার সাদত ভাই আসতেছি আপনার কাছে, আমি একটু সাকিবের কাছে প্রশ্নটা করি। সাকিব ভাই, শ্রমিকদের প্রতিনিধি না নিয়া, অন্যদের প্রতিনিধি না নিয়া, আপনিও যখন এই সরকার গঠিত হয়, যখন এই সরকারের কাঠামোটা কিরকম হবে, আপনিও তার মধ্যে থেকে ক্যান্টনমেন্টে আপনাদের সঙ্গে যে জেনারেলদের আলোচনা হয়েছিল, সেই জেনারেলদের আলোচনায় আপনিও ছিলেন, আপনি অংশগ্রহণ করেছেন। এইটার কারণটা কি আসলে, মানে কেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে এই যাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছি, তাদেরকে আপনারা সামনে নিয়ে আসলেন, বা আমরা সবাই সামনে নিয়ে আসলাম, আমরা ওয়েলকাম করলাম। আমি এখানে আপনারা বলতে আমি ইনক্লুডেড, সাকিব আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি যেটা বলছেন, যেটা করছেন, এটার মধ্যে সম্পূর্ণভাবে আমার মানে অংশগ্রহণই ছিল, যদি আমি সেভাবে বলি। সুতরাং আপনার মধ্যে এখানে আমিও ইনক্লুডেড। আমরা কেন ওদেরকে সামনে আনলাম, ওদেরকেই এটা নির্বাচিত করলাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওদেরকেই বললেন যে মানে তারা মাস্টার মাইন্ড, তাদের মেটিকুলাস প্ল্যান, এইটার কারণটা কি আসলে আপনি যদি আমাদেরকে একটু বলতেন। আর একটা সেকেন্ড যদি একটু সমাধান সাকিব ভাই, একবারে আমি ওই দর্শকদের কাছে যেটা বলছিলাম সেটা একটু বলে নিই, যে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই দাবিতে ইসি পুনর্গঠন চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন, তাদেরকে আনা এবং তাদেরকে মাইনাস করার যে প্রশ্নটা এখন আসছে, সেটা জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। মানে প্রথম বিষয় হচ্ছে, আপনি যে কথাটা বললেন যে মানে আমরা কেন তাদেরকে আসলে ছাত্রদেরকেই সামনে নিয়ে আসলাম, এর কথাটা একটু আগে ডক্টর শাহাদাত ভাইয়ের রেশ ধরে বলি যে 15 বছর ধরে কিন্তু এই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং বিশেষভাবে এটা আন্দোলনটা শুরু হয়েছে 2011 সালে, যখন পঞ্চদশ সংশোধনী করা হলো, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, এবং তারপর 14 সালের ওই নির্বাচন নামক একটা তামাশার পরে এটা তো একেবারে একটা মানে স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার, এবং শেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হলো। গুম, খুন, হামলা, মামলা, অত্যাচারের কোনো সীমা ছিল না। এই যে জমিনটাই কিন্তু একটা বৈষম্য বিরোধী কিংবা কোটা বিরোধী আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং তারপরে এটাকে একেবারেই যখন নির্বিচার হত্যাকাণ্ড ঘটলো, এটা দ্রুত রাজনৈতিক আন্দোলনের রূপ পরিণত করলো। এই রাজনৈতিক আন্দোলনটা এত দ্রুত উঠলো কিভাবে? ওই জমিনটা ছিল বলেই। ফলে এই দুয়ের যে সংযোগ, এই সংযোগটা কোনোভাবেই মানে আলাদা করার চেষ্টা করাটা ঠিক হবে না। এটা হচ্ছে, এইটা ধরে যদি আমরা আলোচনাটা করি, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃবৃন্দ, তারা সবাই অংশ নিয়েছে, সবাই আত্মত্যাগ করেছে, কিন্তু তারা একটা ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। মানে সবগুলো শক্তি, রাজনৈতিক বিরোধ, পার্থক্য ইত্যাদি সত্ত্বেও একটা জায়গা তৈরি হয়েছিল যে এইটা আমাদের সন্তানদের আন্দোলন, এবং সমস্ত রাজনৈতিক পক্ষ, শ্রেণী পেশা, সিভিল সমাজ, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, তারা সবাই মানে এটার সাথে যুক্ত হয়ে পড়েছিল। তো এই ক্ষেত্রে কাদেরকে আসলে মানে বিবেচনার মধ্যে আনা হবে, সেক্ষেত্রে ওই ঐক্যের প্রতীক দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি এটা আপনার প্রশ্নের উত্তরে বলবো যে যেহেতু তারা ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিল, সে কারণে তাদের গুরুত্ব। আমরা কি বলেছিলাম 5 তারিখে সেনাভবনে, আমি পরিষ্কার করে প্রথম বাক্যতে শুরুতে এটা বলেছিলাম যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি, ছাত্রদের এঙ্গেজ করে করতে হবে। সেটা আমরা বঙ্গভবনে একই আলোচনা হয়েছিল যে ছাত্রদের এঙ্গেজ করতে হবে। যে কারণে সরকার গঠনের বিষয়ে একটা কথাই বলা হয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্য থেকে যে দাবি উত্থাপিত হয়েছিল যে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেটা করা হবে, কিন্তু এর কাঠামো কি হবে সেটা ছাত্ররাই এঙ্গেজ করে, তাদের এঙ্গেজ করে আলোচনাটা হবে। যে কারণে 5 তারিখে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। এই আলোচনা ছাত্রদের সাথে বসার পরেই কিন্তু তখন আলোচনা হয়েছে। কিন্তু যেটা ঘাটতি হয়েছে সেটা বলবো যে 6 তারিখ থেকে আলোচনাটা
অপরাপর সকল শক্তি যারা অংশীদার ছিল তাদের সাথেও যে সমানভাবে আলোচনাটা প্রয়োজন ছিল, সবাই মিলে যে করা দরকার ছিল, সেটা যথার্থভাবে হয়ে ওঠেনি। সে কারণ ব্যাখ্যা পরবর্তীকালে করা যাবে। এই কারণ তুললে এখন বাদানুবাদ বাঁধবে, মানে একে অপরকে দোষারোপের জায়গা তৈরি হবে। সে কারণে আমরা বরং যেহেতু একটা উত্তরণকে গুরুত্ব দিয়েছি, সে কারণে জাতীয় ঐক্যের ওই ন্যূনতম জায়গাটা রক্ষা করার দিক থেকে আমরা বেশি মনোযোগ দিয়েছি, এই ধরনের একে অপরকে দোষারোপ করার জায়গা থেকে। যখন ছাত্ররা এই প্রতিনিধিত্বের জায়গাতে গেল, একদল মানুষ ভেবেছেন ওকে, ছাত্ররা যেহেতু সকলের প্রতীকে পরিণত হয়েছে তারা এখানে থাকতে পারে, কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করবে তখন কিন্তু আবার তাদের এটা একটা অংশে পরিণত হচ্ছে, অর্থাৎ সরকার কেবল ওই ছাত্রদের রাজনৈতিক দলের একটা সরকারে পরিণত হচ্ছে কিনা এই প্রশ্নটা উঠে যাচ্ছে, অথবা ঝোঁকটা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসে বলেছি যে এতদিন একটা বাস্তবতা ছিল যে আপনারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিংবা আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে ছিলেন, এখন যদি আপনারা রাজনৈতিক দল গঠন করছেন, সরকারটাকে সকলের জন্য কারোরই ওইভাবে সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, মোটামুটি নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তৈরি হয়েছিল, নিরপেক্ষ বলতে ওই অর্থে তো মানে কিছু একেবারে 100% কিছু পাওয়া যায় না, কিন্তু এটা মোটামুটি ভাবে আমরা যেহেতু সমর্থন করেছি সকলেই, এটা চালুক। আপনারা রাজনৈতিক দলের দিকে গেলে আপনাদের বরং জনগণের কাছে গ্রহণযোগ্যতার জায়গাটা বাড়বে। সেটা এগেইন আমি বলি, এটা আমাদের মতামত। আমাদের মতামতের গ্রহণযোগ্যতা তো বিভিন্নভাবে থাকতে পারে, নাও থাকতে পারে। তো যাই হোক, যে জিনিসটাতে আসি, যে এই যে তাদেরকে যে মর্যাদার জায়গায় কিংবা যে গ্রহণযোগ্যতার জায়গায় মানে সারা দেশের মানুষ কিংবা সকল রাজনৈতিক পক্ষ নিয়েছে, যেই মাত্র তারা একটা রাজনৈতিক পক্ষ হয়েছে, তখন কিন্তু সে 2 দিনের রাজনৈতিক দল হোক আর একটা 20 বছরের পুরনো রাজনৈতিক দল, দুইটাই কিন্তু রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলের স্বার্থ তো কমন, মানে তারা তো চায় যে জনগণকে ঐক্যবদ্ধ করে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে। তো ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে তারা রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের উপকার করবে, এটাই তো তাদের লক্ষ্য। তো এখন যখনই আপনি একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেন, তখন আর আপনি ওই যে সকলের সমর্থনের কিংবা ঐক্যের প্রতীকে থাকেন না, তখন আপনি একটা পক্ষে পরিণত হন। কারণ অভ্যুত্থানের অংশ তো সকলেই, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যারা ছিল সবাই অভ্যুত্থানের অংশ, আমরা অংশ, বিএনপি অংশ, এনসিপি তো অংশ বটেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও তো অংশ। ফলে আপনিও একটা অংশ হিসেবেই রাজনৈতিক দল হচ্ছেন। এখন এগুলো হচ্ছে যুক্তির কথা, যুক্তির কথার উপরে আমরা দাঁড়াতে চেয়েছি সবসময়, কেননা যুক্তির জায়গাতে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে ব্যাপারটা পুরোপুরি শক্তি পরীক্ষার জায়গায় চলে আসবে, এবং শক্তি পরীক্ষার জায়গায় আসলে সংঘর্ষ অনিবার্য, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না, এটা বরং পতিত শক্তি এটা সুবিধা নেবে। সেই কারণে আমরা বারবার বলেছি যে আমরা কনসেনসাসের উপর দাঁড়াই, আর যেগুলোতে আমাদের দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাই। আমরা যদি শুরু থেকে জনগণের কাছে যেতাম, ধরুন বিএনপি 5টা বিষয়ে একমত, আমরা 10টা বিষয় চাই, তো 5টা বিষয় যেগুলোতে একমত আর যে 5টা বিষয় একমত না, সেটা নিয়ে যদি আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে আমাদের পক্ষে মানুষের মত নিয়ে আসতে পারতাম, কথার কথা বললাম, সেটাই তো পদ্ধতি না। সাকিব ভাই, আমরা রাজনৈতিক দল করেছি, আমরা যে জনগণের কাছে যাব, আমার তো একটা ঘোষিত নীতি থাকতে হবে। কি একটা আমি বলতে থাকি যে আমি একটা মধ্যপন্থা, আমি বামরে একবার বলি, ডানের মাথায় একবার চড়ি, এইভাবে করে তো হয় না। আমি একটা জিনিস, আমার একটা নীতি কি হবে সেটা আমি এখনো পরিষ্কার করে বলতে পারি না। ওদের 6 জন লোক 53 রকম কথা বলে, মানে মানে এটা তো আমি আসলে এর থেকে অন্তত একটু বেশি। এই ক্ষেত্রে একটু আমি ডিফেন্ড করি, সেটা হচ্ছে যে দেখুন, ওদের একটা নতুন রাজনৈতিক দল পরিগঠনের পর্যায়ে আছে, ফলে সবাই মিলে একটা মতে দাঁড়াতে হবে, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার, অল্প সময়ে সেটা হয়তো দাঁড়াবে। একটা রাজনৈতিক দল দক্ষিণে যাবে না উত্তরে যাবে, দক্ষিণে যাবে না উত্তরে যাবে, সেইটা ওরা বলতে পারে না। এইটাতে সবাই এক একজন এক এক রকম কথা বলবে। সাকিব ভাই, আমি আর আপনি একই দল করে দুই দল করতে বলতে পারবো, কিন্তু আমি দক্ষিণে যাব না উত্তরে যাব, সেইটা কি আমরা এক একজন এক এক রকম বলবো? এইটা এই বিষয়ে তাদের অস্পষ্টতাটা তো প্রকাশিত, এবং এই বিষয়ে তাদের মধ্যে নিশ্চিতভাবেই বিতর্ক আছে, সেটা প্রায় প্রকাশ্যে চলে আসে, সেটা বোঝা যায়। কিন্তু যেটা হচ্ছে, ধরেন এই বিষয়ে আমরা একটা জাজমেন্ট দিতে পারি, আপনি আমরা মানে বিভিন্ন জন বিভিন্নভাবে জাজমেন্ট দিতে পারে যে তাদের দল খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে, শক্তিশালী হচ্ছে না, দুর্বলতা থেকে যাচ্ছে, এইসব। কিন্তু যাই থাকুক, বিএনপি সম্পর্কে মানে অনেকগুলো অভিযোগ উঠছে না, তাদের দখল, চাঁদাবাজি, এটা তো খালি অভিযোগ তোলার ব্যাপার না, খোদ তাদের নেতৃবৃন্দ এটাকে মানে অপোজিশন দিচ্ছে। না, আমি তো বিএনপি কে বুঝি না সাকিব ভাই, এই বিএনপি কে বোঝার জন্য একটু ডক্টর শাহাদাতের কাছে যাব। এইটা একটু প্রশ্নটা আমি শেষ করি কথাটা ভুল বোঝা। সেটা হচ্ছে যে বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে, এবং তারা প্রায় 3000 লোককে বহিষ্কার করছে, তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না।
তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই। তো সেটা একটা পার্ট। ফলে বিএনপি সম্পর্কে জাজমেন্ট আছে, এনসিপি সম্পর্কে জাজমেন্ট আছে, জনসংহতি সম্পর্কে জাজমেন্ট আছে, কিন্তু এই সবগুলোর মীমাংসা কি? আমি আবারও বলি, মীমাংসা হচ্ছে নির্বাচন। মীমাংসা হচ্ছে নির্বাচন। আমি এটাতে আসবো, এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনের। আমি একটু শাহাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই। শাহাদাত ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিব ভাইয়ের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ দুইটা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এইখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইয়ের একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে, যাই হোক আপনি বলেন এখন। জি খালেদ ভাই, আসলে হয়েছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন, এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে, কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং উনি শুধুমাত্র এগুলি করছেন না, উনি যে 31টি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তারুণ্যের সমাবেশ করছেন, সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন, এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। কাজে ওভারঅল এই যে একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে জুলাই অগাস্ট হয়েছে, সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয়, এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন, এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আজকে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরাই মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইওর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন শাহাদাত ভাই। দলের মধ্যে কোনো সমন্বয় নাই, মানে সিনিয়রদের মধ্যে কোনো কথার মিল নাই না, সেটা একটা দিক আছে, কিন্তু আমাদের তো যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রতিনিয়ত উনি দিচ্ছেন, এবং কিভাবে দল চালাতে হবে, কিভাবে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে, সেটারও কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর উনি তো একটা কনসেপ্ট দিয়েছেন, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, রেইনবো সিটি বাংলাদেশের কথা বলছেন, এবং আমাদের মধ্যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন, এবং আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে বিহেভ করবে সে নিয়ে উনি কিন্তু প্রতিনিয়ত কথা বলছেন। কাজে এর মধ্যে যদি কেউ করে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন, এবং অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন। কাজে কোনো জায়গায় উনি কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি, আমি বলি আপনাকে যে আমরা এত দিন ধরেন 16 মাস চলে গেল, 16 মাস যাচ্ছে অথবা আরো বেশি হচ্ছে, যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না। আমরা আসলে কি ওই যে সংস্কারগুলো আমরা ঠিক মতো করতে পারছি না। আপনি দেখুন যে একটা শিক্ষার কি সংস্কার কমিটি করা হয়েছে ঠিক মতো? এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কি করছি? আমরা তো গত 16 বছরে বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি। তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি, আমাদের যে আজকে যে
সাধারণ মানুষের কাছে ম্যাটারনাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্গড়ায় পৌঁছাতে হবে, সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো কিছু করতে পারে। ওভারঅল আপনি দেখেন যে এই যে আইন শৃঙ্খলা, আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এম এ হামিদ সাহেব বাংলাদেশে আছেন, সেটা কি তারা জানতো না? কিভাবে একটা ভিআইপি আপনার বিমানবন্দর দিয়ে একজন ভিআইপি চলে গেলেন এবং কেউ জানলো না, এটা কি হতে পারে? আমি মনে করি এটা না জানার কোনো উপায়ই নাই যারা শকত ভাই, এটা না অনেকে এখনো যারা বাংলাদেশে আছেন, হয়তোবা আওয়ামী লীগের অনেক রুই খাতলা এখনো বাংলাদেশে আছে, আমরা হয়তোবা সেটা জানি না, কিন্তু প্রশাসন সেটা জানে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত, যে আসলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা আমরা বলছি, আমরা একটা নির্বাচন যেটা বলছি, নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে, সেকেন্ডারি টার্সিয়ারি, প্রাইমারি সংস্কারগুলো করে তার নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত কিন্তু সাদত ভাই, আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে, এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি, টেন্ডার, এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়, হলগুলি দখল টখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি। আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও, তিনি কতটা মিন করেছেন আমি জানি না, আমি তার দল করি না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে, বিএনপির সাথে জামায়াতের, বিএনপির সাথে এনসিপির, বিএনপি যেহেতু সবচেয়ে বড়, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে। আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই। দেখুন, আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত। এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই, এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমি এই জায়গাতেই বলছি, আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে, নিশ্চিন্তে চলে যায়, তাহলে আপনি কোথায় কি কাজ করবেন? আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বলে আমি মনে করি। না হয় আপনি ধরেন একটা নির্বাচন যখন দিতে যাবেন, আবারও ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখন লোয়ার লেভেলে আছে, যারা অর্ডার গুলো এক্সিকিউট করে, দেখুন ওসি অর্ডার দিবে, এক্সিকিউট করবে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টররা, কিন্তু সেখানে যদি গলদ রয়ে যায় তাহলে তো গ্রেফতার করবে। সাদত ভাই, আপনার মানে আমি আপনাকে দেখেছি যে আপনি অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সত্যিই মনে করতেছে, যে কারণে পদত্যাগের কথাটা আসলো, যে কোর্টগুলি এখন বিএনপির, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন, সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে। আসলে বিএনপি সমর্থক প্রশাসন বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটার মধ্যে আসলে ওয়াকার সাহেবও আছেন। না, এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে, কিন্তু মিড এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে। আপনি এখন সচিবালয়ে যদি যান, অনেক মন্ত্রণালয়ের যেসব জয়েন্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি, কয়জনকে পরিবর্তন করতে পেরেছে? হয়তোবা উপরের লেভেলে সিনিয়র যারা, আমি কিছুদিন সরকারি চাকরি করছি বলে, সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি, উনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই। উনারা শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন আইডিয়ালিস্টিক জায়গা থেকে না, কিন্তু উনারা সুবিধা পাইতেন, সাহায্য পাইতেন সেই জায়গা থেকে পাইছেন নাই, কিন্তু আসলে সিরিয়াসলি নাই। আপনি যখন শুনেন, আমার এই যে আমি 6 মাস ধরে এখন মেয়র হিসেবে আছি, আমি কিছু কাজ করতে চেয়েছি, আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু সঠিকভাবে আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না। যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো, সে চট্টগ্রামকে সাজাতে চাই, চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই, তার কাজগুলো আমি করে দিব। আমি নিজে ফেস করছি এগুলো, এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয়ে গিয়ে মাঝে মধ্যে যাই, রিকোয়েস্ট করি এইসব কাজের জন্য, আমি দেখি সেখানে কারা সেখানে আছে। আমি এই জন্য আপনার এই কথা মানলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকরা এখন আরো বেশি বিএনপির সাপোর্টার। আমার কাছে এরকম মনে হয়, বিএনপি যেমন আওয়ামী লীগের সাপোর্টার, দুইটার বন্ধুত্ব একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা এখানে মাঠ লেভেলে কাজ করছি আমরা বুঝতে পারছি আসলে এখানে ইনফ্যাক্ট একটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা করেনও নাই, ওইখানে জানো নাই,
পরে আবার এটা সমালোচনা করছেন। সাজু ভাই, আমি আসবো আপনার কাছে। আজকে আমরা অনুষ্ঠানটা একটু একটু বড় করতে চাই, একটু সময় বাড়া নিতে চাই। একটু প্রডিউসার আবির ভাই একটু অনুরোধ করতেছি যে আমরা একটু বড় করতে চাই আর কি। সাকিব ভাই, নির্বাচন নিয়ে আপনি বলতেছিলেন যে নির্বাচনটা মাধ্যমে এগুলি চেঞ্জ করা সম্ভব। নির্বাচনটা বলার আগে আমি আসলে দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, আমার কাছে মনে হয় তিনি শব্দ নিয়ে খেলে মানুষকে এবং আমরা যারা আছি তাদেরকে, আমার কাছে মনে হয়েছে যে তিনি শব্দ নিয়ে খেলেছেন। তিনি আসলে বলেছেন করিডোরের কোনো কথাই হয় না, ত্রাণ যাবে, ত্রাণ করিডোর দিয়ে না গেলে আকাশ দিয়ে যাবে না মাটির তল দিয়ে যাবে, একই তো কথা হলো। উনি খালি শব্দটা চেঞ্জ করেছেন এবং এই গুজব, এই কথা আমরা ছড়াই নাই। তো সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই তো সংবাদ সম্মেলন করে বলছেন যে এখানে দেয়া হইতেছে। এইটা একটা। দুই হচ্ছে চট্টগ্রামে যে পোর্ট হ্যান্ডলিং, সেই পোর্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সির কথা বলে বিদেশিদের যে এখানে করার কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্যাটার্নটা জানি সাকিব ভাই যে এই প্যাটার্নটা আসলে কি। আপনি এইটাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই পশ্চিমা পুঁজিবাদ, পশ্চিমা পুঁজিরে যে এইখানে টাইনা আনার একটা চেষ্টা, এটা কি পজিটিভ ভাবে দেখেন নাকি এটাকে আপনি সমালোচনার দৃষ্টিতে দেখেন, নাকি আপনি মনে করেন যে এইসব সিদ্ধান্ত আসলে সরকার আসলেই এটা করা উচিত? দুইটা ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম দিয়ে হচ্ছে এই পুঁজির এইটা, আরেকটার মধ্যে থেকে হচ্ছে যে আপনি যখন এটার করিডোর বলেন, ত্রাণ করিডোর বলেন, হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে, একটু বেশি দিন করলে, আর বড় বড় চাকরি করলে, আর বিদেশি একটু ডিগ্রি টুগ্রি থাকলে বিশেষ করে অনেক মানুষে অনেক বোকাশোকা মনে হয় যে না, এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না, আমরা ত্রাণের কথা বলছি। আশ্চর্যজনক, মানে আমি কি বলবো সাকিব, আপনি আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, অনেকগুলো আলোচনা এসছে, আমি একটু ছোট ছোট করে বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে এমনকি একটা পলিটিক্যাল গভর্নমেন্টও যদি থাকতো, মানে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার, তাহলেও তাদেরও উচিত থাকতো যে উচিত হতো যে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মানে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা আলাপ আলোচনা করা, যথাসম্ভব জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্তগুলোতে যাওয়া। বিশেষভাবে যখন করিডোরের মতো প্রশ্নটা এসছে, সেটা ত্রাণ সরবরাহের প্রশ্নই হোক, আমরা তো আসলে ভালো মতো জানি না, এই প্রথমবার ওনার কাছ থেকে শুনলাম। তো এর আগে যে আলোচনা হচ্ছে, এতদিন যে ডালপালা এত জায়গায় গেল, তো এবং তার মধ্যে তো প্রত্যেকের মতামত আছে। এই যেমন আপনি একটা মত দিলেন যে আসলে ত্রাণ যাওয়া করিডোর ছাড়া কেমনে হবে, তো এইভাবে তো প্রশ্নগুলো উঠবে। তাহলে এই আলোচনাটা না করে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যেখানে যাওয়ার কথা না, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্টেক হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, এরা সমর্থন দিয়ে থাকছে, তাদের সাথে আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমর্থন করি না। আমরা শুরু থেকে এই কথাটা বলছি। এমনকি পোর্টের মতো গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে। সাকিব ভাই, মাঝখানে একটু বলি যে মানে আপনারা এই সব বিষয়ে সবসময় একটু সতর্ক থাকেন, কিন্তু অন্যরা এটা বোঝে কিনা যে বাংলাদেশের সাথে মায়ানমারের কিন্তু বা বার্মা, আমি যেরকমই ভাবে বলি, ওদের একটা কূটনৈতিক চুক্তি আছে। ওদের যেটা রেবেল গ্রুপ, সেই আরাকান আর্মির সাথে কথা বইলা আমরা তাদেরকে একটা করিডোর দিব বা ত্রাণ দিব, এরকম একটা সিদ্ধান্ত নিব, এটাকে এত ছেলে খেলা এরা কেন মনে করতেছে? 3 সপ্তাহ পরে এসে হাই রিপ্রেজেন্টেটিভ উনি এসে একটা কথা বলতেছে, এটির মানে কি আসলে? সেটাই, মানে সেটা তো বটেই। এবং আমরা যেটা বলবো যে যখন আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলা চলে যে এই প্রশ্নটা তুলেছেন যে আলোচনা দরকার, তখনও উদ্যোগ গ্রহণ না করাটা আমরা যথার্থ মনে করি না, দুঃখজনকই মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, এখন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আমরা মনে করি প্রয়োজন আছে, কিন্তু বিদেশি বিনিয়োগ কোনটা কোন ক্ষেত্রে আমরা বাছাই করব, যেটা আমাদের টেকনোলজি ট্রান্সফার করবে, আমাদের এখানে পুনর্বিনিয়োগের ব্যবস্থা করবে, কর্মসংস্থান করবে, কম্পিটিটিভ একটা জায়গা সৃষ্টি করবে। এগুলো অনেকগুলো জায়গা আছে, এগুলো ওয়ার্ল্ড ব্যাংকেরও গবেষণা আছে যে আমাদের মতো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিগুলো যেগুলো সামনে এগোচ্ছে, সেখানে বিদেশি বিনিয়োগ কোনটা আমাদের নিজেদের অর্থনীতিকে, জাতীয় অর্থনীতিকে বিকশিত করে, কোনটা কতগুলো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ করে কেবলমাত্র সম্পদ আহরণ করে অন্য জায়গায় নিয়ে যায়। এই পার্থক্য রেখাটা আমাদের বিবেচনার বিষয়, ফলে আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে সেগুলো চিন্তা করব। কিন্তু পোর্ট বিষয়টা কিন্তু আজকের প্রশ্ন না, এই পোর্ট বিষয় নিয়ে 90 সাল থেকে, তারও আগে থেকে নানাভাবে আন্দোলন সংগ্রাম হয়ে এসছে। সুতরাং এরকম একটা বিষয়ে যখন সরকার একটা পদক্ষেপে যাবে, সেটা আমরা ভেবেছি যে এটা অবশ্যই রাজনৈতিক এবং সমস্ত অংশীজনদের সাথে তাদের আলোচনা করা প্রয়োজন ছিল। এখন তাদের মূল এজেন্ডা যেখানে, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এইখানে
তাদেরকে ম্যান্ডেট আছে যে আপনারা এই কাজগুলো ফ্যাসিলিটেট করবেন এবং আপনারা এই কাজগুলো যাতে যথাযথভাবে গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন হয় সেই চেষ্টাটা করবেন, সেটাই আপনাদের উপর প্রধান দায়িত্বের জায়গা। আর শুরু থেকে যদি এইগুলি প্রাধান্য পেত যে আমরা বিচার কিভাবে হবে, কারা আসলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, 64 জেলার কারা কারা এই হত্যাকাণ্ডের প্রাইম সাসপেক্ট, এইটা বের করা প্রাইমারিলি এটা খুব কঠিন কাজ। কি আমার মনে হয় প্রাথমিক সাসপেক্ট, যেমন আমরা ঢাকা শহরে জানি কারা কারা প্রাইমারি সাসপেক্ট হবেন, নির্দেশদাতা থেকে শুরু করে মানে একেবারে এক্সিকিউশন, যেখানে এক্সিকিউট যারা যারা করেছেন সেক্ষেত্রে একটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে। তো সেই তালিকা করে প্রয়োজনীয় মানে মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনা, এই কথা কিন্তু আমরা শুরু থেকে শুনতেছি, কিন্তু ডক্টর ইউনূস সরকার এক মুখে বলে উনাদের সবকিছুর ম্যান্ডেট আছে, অন্যদিকে আমি দেখি যে সব দিক দিয়ে উনারা ব্যর্থ। একজন দর্শক এটা বলতেছেন যে খালেদ মহিউদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এত ক্ষোভ কেন? আমি এটা অন্যভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অজান্তে সাবেক রাষ্ট্রপতি যিনি একজন মন্ত্রীর প্রোটোকল পান, তার পক্ষে কি বিদেশে যাওয়া সম্ভব? কিন্তু আমরা দেখলাম 2 জন মাঝারি পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। কি করে 3 দিন পরে একটা কি অভিনেত্রীকে আটকানো হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, জামিন নামঞ্জুর করা হয়েছে, 2 দিন পরে আবার জামিন হয়েছে। এগুলি কি? খুবই মানে ডক্টর ইউনূসের অজান্তে কি হামিদ সাহেবের বিদেশে যাওয়া সম্ভব? ডক্টর ইউনূসের কাছে কিন্তু জিআরও নিতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের ফলেই এই প্রশ্নগুলো উঠছে, মানুষের মধ্যে অনাস্থা, ক্ষোভ ইত্যাদি তৈরি হচ্ছে। এখন আমি আবারও প্রশ্নটা করি যে শুরু থেকে যদি এইটা জায়গাতে পেত যে আমাদের একটা ডিপার্টমেন্ট এই কাজটা করছে, সেখানে পলিটিক্যাল পার্টি সহ অংশীজনরা সাহায্য করছে এবং এখানে কোনো বিদ্বেষ কিংবা প্রতিশোধ পরায়ণতা থেকে ন্যায় বিচারটা প্রাধান্য পাচ্ছে। দ্বিতীয় বিষয় সংস্কারের পথটি মানে আমরা নিশ্চয়ই বলবো যে তুলনামূলকভাবে সংস্কারের পথটি অনেক গুছিয়ে এগোচ্ছে। একটা ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, তারা অনেকগুলো স্প্রেডশিট নিয়ে আলোচনা করছেন, সেখানে একটা জায়গায় এসে হয়তো জায়গা তৈরি হবে। কিন্তু সেখানে যে নীতিটা ঘোষণা করা হয়েছিল কনসেনসাস এবং দ্বিমত নিয়ে আমরা জনগণের কাছে যাব, সেই নীতিতে অটল থাকার প্রশ্নটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতেও সাহায্য করতো। আমি শুরুতেই বলেছি এবং আবারও বারবার বলছি, সেই জায়গাটাতেও কোথায় যেন একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং আবার দ্রুত রাজনৈতিক অনিশ্চয়তা, অনাস্থা, অবিশ্বাসের রাজনৈতিক অনিশ্চয়তার তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন। প্রাইমারি ডেডলাইন ঘোষণা করেছেন। আপনি শেষ করেন তাহলে আমার প্রশ্নটা একটু অন্য প্রশ্ন। প্রাইমারি ডেডলাইন ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুন। এখন ধরেন সংস্কার কবে শেষ হবে এবং নির্বাচন কোন মাসে হতে পারে, এ নিয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু বারবার চাইছে যে আপনারা একটা রোডম্যাপ ডিক্লেয়ার করেন, সেইটা সরকারের প্রায়োরিটি হওয়া দরকার ছিল। যে হ্যাঁ, রোডম্যাপ ডিক্লেয়ার করতে যদি আরো 10 দিন বেশি সময় লাগে, 15 দিন, 1 মাস বেশি সময় লাগে, কেন লাগছে? এই এঙ্গেজমেন্টটা যদি থাকে তাহলে কিন্তু মানে আমার মনে হয় যে এই যে বিরোধগুলো তৈরি হচ্ছে এগুলো অনেকটাই প্রশমিত হয়ে যেত। কিন্তু অনিশ্চয়তা কিন্তু বিরোধের জন্ম দিচ্ছে এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে এমন ধরনের তর্ক, যেমন বিএনপির কিছু কিছু সিনিয়র নেতা কিংবা মাঝারি পর্যায়ের নেতার অনেক রকম বক্তব্য আছে, আবার অন্যান্য দল এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে নানান রকম বক্তব্য আসছে এবং এইটা আমার মানে আমরা এটা স্ট্যান্ড নিব এই জায়গাটায় যে মনে হচ্ছে যে আমরা পুরনো বন্দোবস্তের ফেরত যাচ্ছি অথবা ওই কায়দায় তর্ক বিতর্ক গুলো করছি, ওই কায়দায় গালাগালি করছি। গালাগালি যে কিংবা পরস্পরের সমালোচনা যে থাকবে না তা না, কিন্তু এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি হওয়া দরকার, জনগণের জন্য যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি তার মূল ইস্যুগুলো কি, সেগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া, নাকি মানে এই পারস্পরিক এমন এক ধরনের বিরোধে জড়ানো যে বিরোধ আসলে আমাদেরকে অনিশ্চয়তাকে আরো গভীর করবে এবং শেষ পর্যন্ত একটা মানে জটিল অবস্থা তৈরি করতে পারে, যেখানে পদত্যাগ, মানে সরকারি না থাকা, এই ধরনের অনিশ্চয়তা জায়গা তৈরি করতে পারে। আমরা মনে করি যে সেটা বাংলাদেশের জন্য ভালো নয়। সাকিব ভাই, আমরা এখন খবরে পড়তেছি যে হেডলাইনটা অনেকটা এরকম যে আমাদের গবেষণা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানতে চাইলে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মোহাম্মদ সজীব ভাইও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, অর্থাৎ কোনো না কোনো বিষয়ে আলোচনা হচ্ছে। সাকিব ভাই, আপনি আমাদেরকে একদম ঠিক 2 মিনিটে একটা বিষয় একটু আলোকপাত করবেন কিনা যে নির্বাচন কমিশনের সংস্কারের কথা বা
নির্বাচনের পুরো প্রক্রিয়াটা সংস্কারের কথা আমরা অনেকভাবে আলোচনার কথা বলছি, আমরা অনেকভাবে সংবিধান সংশোধন করে বা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংশোধন নিয়ে আমরা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যিনি থাকবেন তার ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছি অনেকবার। কিন্তু বর্তমান যে সংবিধানটা যে অবস্থায় দাঁড়াইলো, নির্বাচনটা যে জায়গার মধ্যে আসছে, আমরা তো আসলে এর কোনো কিছুই আসলে হয় নাই। এটা ৭০ অনুচ্ছেদ হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতার এটা বাতিল হোক, প্রধানমন্ত্রী 2বারে বেশি থাকতে পারবে না সেটা হোক, কিছুই হয় নাই। এই অবস্থায় আমরা কি বিএনপিকে যতই সদিচ্ছা থাকুক ইনভাইট করতেছি না ওই পুরনো বন্দোবস্ত বলেন আর পুরনো শেখ হাসিনার দেখায় যাওয়া পথে একদম সেই একইভাবে একটা শাসক হওয়ার ক্ষেত্রে? মানে আমরা তো কোনো পার্থক্য এর মধ্যে থেকে পাবো না, আসলে বিভিন্ন অজুহাতে পাবো না আসলে এই পার্থক্য, যে আমি চেষ্টা করতেছি পারতেছি না, আমার দোষ নাই। আমরাও তারেক সাহেবকে বা বেগম জিয়া যদি আবার প্রধানমন্ত্রিত্ব নেন বলবো যে উনাদের দোষ নাই, দোষ হচ্ছে শাহাদাত ভাইয়ের আর সাকিব ভাইয়ের দোষ। কোনোদিন আমরা শেখ হাসিনার দোষ শুনি নাই, মন্ত্রীদের দোষ শুনছি। তো এইটার দিকেই যাইতেছি কিনা আমরা আসলে? আচ্ছা, আমি আপনাকে খালেদা, আমার সাথে হয়তো আপনি একমত হবেন কি দ্বিমত হবেন না, 2 মিনিট সময় আমাকে দিয়েছেন, আমি সোজাসুজি হিসাবটা বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, বারবার সরকারকে বলেছি, সব দলগুলোর সাথে আলোচনায় আমরা এটা বলছি, যেসব বিষয়ে আমাদের ঐকমত্য হবে সংবিধান এবং সংবিধান বহির্ভূত কিংবা সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোতে, সেই ঐকমত্য হবে আমাদের জাতীয় সনদ। সেটা একটা অর্ডিন্যান্স হতে পারে যে পরবর্তী সংসদে যারাই নির্বাচিত হবে এটা সকলেই বাস্তবায়ন করতে বাধ্য। এটা 1। 2 হচ্ছে এই যে আমাদের জাতীয় সনদ হলো, তারও 2টো অংশ আছে, একটা হচ্ছে সাংবিধানিক অংশ, আরেকটা হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন অংশ। সেই অংশগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেই অংশগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারি তারা নির্বাহী আদেশে সেগুলোকে ইতিমধ্যে ঘোষণা করতে পারেন। মনে রাখবেন কোনগুলো, যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আর সংবিধানের অংশ, সেটা যেহেতু নির্বাহী আদেশে সম্পন্ন করা যায় না, সেটা পরবর্তী নির্বাচন এর মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। এবং সে কারণে সংসদটা হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের সংসদ, অর্থাৎ একই সাথে এটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্য হবে। প্রথম 6 মাস কিংবা সর্বোচ্চ 1 বছরের মধ্যে এই সাংবিধানিক সংস্কারটা সে সম্পন্ন করবে এবং তার মধ্যে দিয়ে তার একটা কাজ সম্পন্ন হবে। আর রেগুলার পার্লামেন্ট হিসেবে সে তো প্রথম থেকেই 5 বছর পর্যন্ত চলবে। এই প্রস্তাবনা কিন্তু সব দলের কাছে আছে। এখন এই প্রস্তাবনা অনেকগুলো জায়গাতে কিন্তু আপনি যারা গণপরিষদের কথা বলছে কিংবা অ্যামেন্ডমেন্ট বলছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসা সম্ভব, অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছেও। এবং এই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা একদিকে প্রশাসনিক এবং অন্যান্য সংস্কার, এমনকি নির্বাচন ব্যবস্থারও বেশ কিছু সংস্কার নির্বাচনের আগেই পাচ্ছি, যেটা পরবর্তীতে র্যাটিফাইড হবে। কিন্তু সংবিধান প্রশ্নগুলো এখনই পাচ্ছি না, সেটা আমরা সংবিধানের সংসদ গঠিত হওয়ার প্রথম 6 মাসের মধ্যে আমরা সেটা পাচ্ছি। এই যে বাংলাদেশের নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তটা তৈরি করার জন্য জনগণকে তো ইনভলভ করতেই হবে, তাই না? আমরা জনগণের মধ্যে না যাওয়া ছাড়া তো দ্বিমতের অংশগুলো কিভাবে রিজলভ হবে? ধরুন আমরা কেউ 70 অনুচ্ছেদ 1 পয়েন্ট রেখে বাতিল চায়, কেউ 4 পয়েন্ট রেখে বাতিল চায়, তো তাহলে অথবা সংস্কার চায়। তো এখন সেটা নিয়ে যদি আমাদের পার্থক্য থেকেই যায়, দুঃখিত, আমাদের তো জনগণের কাছে যেতে হবে। জনগণ যেটা ভোট দিয়ে ঠিক করেন সেটাই হবে। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু শাহাদাত ভাইকে এখানে জানতে চাইবো যে শাহাদাত ভাই, আমাদের একটা আশঙ্কার জায়গা হচ্ছে জনাব তারেক রহমান যদি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি যেভাবে দেশ শাসন করবেন এটাকে অনেকটা বলা যায় যে, মানে প্রশ্নটা আমি করি, উনি কি শেখ হাসিনা দ্য সেকেন্ড হিসাবে আসবেন? মানে ওই যে হয় না রাষ্ট্র চতুর্দশ লুই ত্রয়োদশ লুইয়ের মতো করে, এরকম করেই কি আসবেন? মানে এইটার দিকেই কি আমরা যাইতেছি, নাকি আপনি কোনো এরকম দৃশ্য, তো মানে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এই পরিবর্তনগুলো অবশ্যই আসবে? সাকিব ভাই যেগুলিকে জাতীয় সনদের অন্তর্ভুক্ত করতে বলতেছেন, যেই দাবিগুলিকে সামনে নিয়ে আসতেছেন, আমরা যে দাবিগুলির কথা বলতেছি এগুলি আসবে কিনা আসলে? আসলে দেখুন, আমরা যদি তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো মানে আমরা যদি প্রতিদিন দেখি এবং সেখানে যদি আমরা ওনার কথাবার্তাগুলো শুনি, তাহলে কিন্তু উনি সুনির্দিষ্টভাবে উনি কিন্তু কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী কয়বার থাকা উচিত এবং দেশ কিভাবে চালাতে হবে এবং কিভাবে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে একটি সংসদ পরিচালনা করতে হবে। কারণ উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এই জন্যই বলেছেন, অনেক বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, এক্সপার্টাইজ আছে, যারা হয়তো বা নির্বাচন করলে তারা হয়তো এমপি হতে পারে। সো দ্যাট উনি এই কথাটাই বলেছেন এবং রেইনবো একটা বাংলাদেশের কথা বলেছেন, যে এখানে সামনের কথা বলেছেন। তো সব মিলিয়ে ওনার যে কনসেপ্ট, আজকে 31টি দফা যে উনি দিয়েছেন, সেই দফাগুলোর মধ্যে কিন্তু উনি ব্যক্ত করেছেন। কাজে আগের যে হয়তোবা আমাদের যে একটা পারসেপশন ছিল, বাট এখন
গত এই যে 16 বছরে ওনার যে বক্তব্যগুলো এবং গত এই যে 1 বছর ধরে ওনার যে কথাবার্তা বক্তব্যগুলো মিডিয়াতে এসেছে, তাতে করে স্পষ্ট যে একটি সবাইকে নিয়ে, সমস্ত দল মতকে নিয়ে একটি সরকার গঠনের জন্য তারেক রহমান বদ্ধপরিকর, এবং আমরা অবশ্যই একটা পরিবর্তন চাই। এবং সেক্ষেত্রে আমি আসলে আপনি যে কথাটা ডক্টর ইউনূস সম্বন্ধে বলেছেন, সেখানে গিয়ে যে জিনিসটা আসলে প্রবলেম হচ্ছে, দেখুন আপনি যদি করিডোরের কথাই ধরুন আর যদি বন্দরের কথাই ধরুন, যেহেতু আমি চট্টগ্রামে আছি, যখনই কোনো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আপনি যখন একটা সিদ্ধান্ত নিতে যাবেন, সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে সমস্ত দল এবং মত এবং পেশাজীবীদের নিয়ে আপনি যদি সিদ্ধান্তগুলো নিতে পারেন, তাহলে কিন্তু এত অনৈক্য হয় না। আজকে যে এই অনৈক্যের সৃষ্টি হয়েছে, সেটা শুধুমাত্র যখন আমি বলি মানবিক করিডোর দিতে হবে, অথবা আমি যদি বলি যে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দিতে হবে, অথবা যদি আমি বলি এটাকে অমুক দেশ এটা দিয়ে দিতে হবে, সেখানে যদি আমি কোনো দলকে যদি না রাখি, কোনো পেশাজীবী সংগঠনকে যদি আমি অন্তর্ভুক্ত না করি, কোনো যদি সাধারণ মানুষকে যদি আমি অন্তর্ভুক্ত করতে না পারি, এবং তাদের যদি আমি কনসেপ্ট নিয়ে, তাদের যদি কনসেন্ট নিয়ে আমি যদি সেটা করতে না পারি, তাহলে আলটিমেটলি গিয়ে সেখানে বিতর্কের জন্ম হচ্ছে এবং হয়েছে। এবং এই জিনিসটা আমরা মনে করি যে তারেক রহমান সাহেব আজকে স্পষ্টভাবে বলেছেন, যে কোনো সিদ্ধান্ত সেটা দেশের জন্য হোক, অথবা সেটা ইনসাইডও যদি হোক, অথবা যদি আমরা মনে করি যে আমাদের সংসদের মধ্যে হোক, সেটা সবাইকে নিয়েই, সবাইকে অন্তর্ভুক্তি করে এই সিদ্ধান্তগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে নেবে। এবং এইটাই হওয়া উচিত বলে আমি মনে করি। যখন এই যে আপনি কোন একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আসছে, দেশের অর্থনীতির ব্যাপারে আসছে, সেটা অবশ্যই গত সরকার যেটা বিতর্কিত হয়ে গেছে, শেখ হাসিনা যেখানে বিতর্কিত হয়েছে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, নিজে নিজে সেটা এক্সিকিউট করতে চেষ্টা করেছে। এবং আজকেও যেটা আমরা দেখতে পাচ্ছি, বন্দর নিয়ে যে কথাগুলো এসেছে, সেটা শুধুমাত্র সাধারণ মানুষকে যখন আমি ইনভলভ করছি না, এবং আমার রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের নেতাদেরকে যখন আমি ইনভলভ করছি না, তখনই কিন্তু এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে। কাজে আমি মনে করি জনাব তারেক রহমান অনেক ম্যাচিউর, এবং উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু খুব চমৎকার ভাবে এই কথাগুলো সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে, ম্যান্ডেটের কথা উনি বলছেন। আমি শেষ প্রশ্নে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে আসলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। বারবার উনি একটা গণতান্ত্রিক নির্বাচন। সাদত ভাই, আমি শেষ প্রশ্নটা করি, এটা আপনি এইটার বলবেন, আমি সাকিব ভাইয়ের কাছ থেকে এইটা কনক্লুডিং রিমার্ক শুনবো। সেটা হচ্ছে যে এইটা তো এখন স্পষ্ট বোঝা যেতেছে যে ধরেন একটা নির্বাচন হয়েই যাবে, নির্বাচন হলে আসলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির একটি একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার সম্ভাবনাই এখন আমি বেশি দেখতে পাচ্ছি। যদি এই একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হয়, তাহলে বিরোধী দলটা আসলে কে হবে, এবং এই বিরোধী দল ছাড়া একটা সরকারি যে বন্দোবস্ত, এইটা আসলে কি হবে? মানে এই জায়গাটা কি হবে? আপনার কি মনে হয়? বিএনপি কিন্তু বারবার কিন্তু বলছে যে নির্বাচন পরে এটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা হবে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। কারণ আমরা যে আগের মতো করে যে একদম সবাই মিলে আমরা সরকার গঠন করে ফেলবো আমরা এককভাবে, সেটা না। বলছে যে যে কোনো দল থেকে হয়তো এমপি হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমরা যদি যারা হয়তো বা হচ্ছে না, যারা হয়তো বুদ্ধিজীবী আছে, যাদের অবদান, এটা তো তারেক সাহেব যাদেরকে মনে করেন তার পছন্দের লোকজনকে নির্বাচিত না হইলেও তিনি নিয়ে আসবেন, এটা আরো ভালো হলো দরকার। তো সো দ্যাট আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করতে পারি, এবং আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে এটা জাতীয় সরকার আমরা গঠন করতে পারি। এটাই আমার মনে হওয়া উচিত, যে এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি। এবং সাদত ভাই, বিএনপির বিরোধী, আপনি বিরোধী রাজনৈতিক চেহারাটা কিরকম দেখেন? বিএনপি বিরোধী রাজনৈতিক দলের চেহারাটা কিরকম দেখেন? জামায়াত তো মোটামুটি এখন আপনারা জামাতের সাথে একটা ভাইল করে ফেলছেন, 2 দিন পরে এনসিপির সাথে ভাইল করে ফেলবেন, আমি জানি এটা, কিন্তু তাহলে এটা মানে বিএনপির বিরোধী রাজনীতি আর কে করবে? সাকিব ভাই। আচ্ছা আমি বলবো না? জি জি, আপনি বলেন, তারপর সাকিব ভাই। মানে সাকিব ভাই কি আপনার বিরোধী দল হবে কিনা? আর তো লোক দেখি না। দেখুন, এই যে সাকিব ভাইদের তো দরকার। আমার কথা হচ্ছে, যারা গত 16 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম নিয়ে রাজপথে ছিল, রক্ত ঝরিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গেছে, যে সাকিব ভাই চিটাগং এ আমি তো দেখেছি যে ছাত্রলীগের ছেলেরা ওনাকে মেরেছে মেডিকেল কলেজের সামনে। এই যে এরকম তো বিএনপি করে না, এরকম অনেক